হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা ত্রিপুরা থেকে। সবার আগে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। এটা শুধু তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই সম্ভব হয়েছে। আজকে ডেইলি ব্লগ শুরু করছি আমাদের ছাদ বাগান থেকে। চলো শুরু করি আজকের দিনটা। আজ ভোরবেলার দিকে হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। মাথা ঘুরছিল, খুব বমি বমি ভাব হচ্ছিল, শেষমেশ বমিও হয়ে গেল। আমার বরাবরই প্রেশার অনেক লো থাকে, মাঝে মাঝেই মাথা ঘোরে, কিন্তু আজকে হঠাৎ করে এতটা খারাপ লাগবে বুঝতেই পারিনি। তাই সকাল সকাল স্নান করে নিলাম, স্নান করে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে, আর ঠাকুরের ফুল পাড়ার জন্যই উঠে এলাম ছাদের উপর। আজকে অনেক দিন পর আমাদের ছাদ বাগানে এত ফুল ফুটেছে, মনটা আমার একদম ভরে গেল। আগের একটা ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম আমাদের ছাদে ফুল দিয়ে 2 ঘরের পুজো হয়। আগে যে পুজো দেয় সে বেশিরভাগ ফুল নিয়ে যায়, তাই অনেক দিন আমার ভাগ্যে একটা নয়নতারা বা একটা জবাই জোটে। সত্যি বলছি, কষ্ট করে হাঁটু নিয়ে ছাদের উপরে উঠে যদি দেখি একটা মাত্র ফুল আছে, খুব খারাপ লাগে। অনেক বছর আগে চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার বলেছিল 2 হাঁটুতে অপারেশন করতে, কিন্তু ভয় পেয়ে করাইনি। অনেকে বলেছে একবার করালে নাকি সমস্যা বাড়ে, তাই এখনও সাহস হয়নি। হাঁটু ব্যথার জন্য ছাদে উঠাই হয় না, দোলনাতেও বসা হয় না। আজ এতদিন পরে উঠে একটু দোলনাতেও বসে নিলাম, খুব ভালো লাগছিল। বেশি সময় পাইনি, নিচে নেমে গেছি পুজো দিতে। এসেই দেখি হাজব্যান্ড অলরেডি তরকারিটা বসিয়ে দিয়েছে। যেহেতু তরকারি বসানো হয়ে গেছে, তাই আমি নিশ্চিন্ত হয়ে পুজো শুরু করলাম। এক এক করে সব ঠাকুরকে স্নান করালাম। আমার গোপাল সোনাকেও জানো তো আজকে মুখ মুছিয়ে দিয়েছি, কারণ প্রতি বৃহস্পতিবার করে শুধু আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি, আর মহাদেবেরও সুন্দর করে জলাভিষেক করে নিলাম। আজ এত ফুল পেয়েছি যে ঠাকুর ঘরকে না সুন্দর করে সাজাতে ইচ্ছে করছিল, আর সাজিয়েও ছিলাম। সত্যি বলছি, যেদিন বেশি ফুল পাওয়া যায় সেদিন পুজো দিতে অন্যরকম আনন্দ লাগে। তবে আসল জিনিসটা তো মনের ভক্তি। অনেক দিন ফুল ছাড়াও পুজো দেই, ভক্তি থাকলেই সবই পূর্ণ। এরপর শুরু করলাম আমার প্রতিদিনের মতো ঠাকুরের কাজ। এই যে দেখছো, আমার লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তিটাকে আমি প্রতিদিন স্নান করিয়ে সিঁদুরে ফোঁটা দেই, আবার সিঁদুরটা নিজের সিঁথিতেও ছোঁয়াই, নিজের শাখাতেও ছোঁয়াই। এই যে আমার ছোট্ট গোপাল সোনা, এই গোপাল সোনাটাও কিন্তু আমি অনলাইনে এনেছিলাম। এটা কিন্তু একদম বৃন্দাবনী গোপাল। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমার গোপাল সোনাকে দেখে জানাবে কিন্তু কমেন্টে। আমার ঠাকুর ঘরে কোনো বড় আসবাবপত্র না দেখতে পেলেও ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমি ঠাকুর ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। আর এই যে আমার ঘরে মহাদেবও আমার ঘরে অনলাইনেই এসেছে। দেখো তো কেমন লাগলো। আমার মহাদেবকেও সুন্দর করে জলাভিষেক করে নিলাম। এবারে মহাশিবরাত্রিটাও জানো তো কত সুন্দর করে করার প্ল্যান ছিল, কিন্তু শেষমেশ কিছুই হলো না। আসলে সব কিছুই ওই যে উপরে বসে আছেন, ওনার ইচ্ছাতেই হয়। উনি চাইলে হবে, না চাইলে হবে না। তো আমরা মানুষ তো মাত্রই ওনার হাতের পুতুল, তাই না? ওনার ইচ্ছাতেই আমরা উঠি, ওনার ইচ্ছাতেই আমরা বসি। ওনার যেরকম ইচ্ছা উনি ওরকমভাবেই আমাদের চালান। তো আমরা নিজে ইচ্ছে করে আর কি করতে পারবো বলো? তো এই যে ছাদ বাগান থেকে যে ফুলগুলো নিয়ে এসেছি, সেই ফুলগুলোই এক এক করে সব ঠাকুরের চরণে দিয়ে দিলাম। সব ঠাকুরকেই আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পেরেছি। অনেক ভালো লাগছিল আজকে অনেক দিন পরে সব ঠাকুরকে ফুল দিতে পেরে। এমন অনেক দিন যায় যেদিন আমি ফুল ছাড়াই পুজো দিই। কিছু করার নেই, ফুল পাই না তো আর কি করব বলো? ভক্তি ভরে ফুল ছাড়াই পুজো দিই। আমার মনে হয় ঠাকুর আমার পুজো এমনিতেই নেবে যদি আমার মনে ভক্তি থাকে। ফুল দিয়ে আড়ম্বর করে বেশি করে পুজো করলাম, কিন্তু মনে ভক্তিটাই ছিল না, তাহলে কি সেই পুজোটা সফল হবে বলো? আমার তো এরকমই মনে হয়। চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার আরতি শুরু করলাম। আমার কাছে জানো তো পুজোর সবচেয়ে সুন্দর মুহূর্তটাই হলো আরতি। মন্দিরে গেলে পুরোহিতদের আরতি দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। আমিও চেষ্টা করি, কিন্তু ওদের মতো হয় না, কারণ ওটা তো আর নকল করে হয় না বলো। ওটা হচ্ছে মনের ভক্তি থেকে আসে। তোমরা বলো তো আমি কি ঠিক বলেছি? আমার ছোট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে জানিও। বড় কোনো সিংহাসন নেই, সাধারণ জলচৌকি আর একটা ইনডোর প্ল্যান্টের স্ট্যান্ডে আমি ঠাকুর বসিয়েছি। কিন্তু আমার বিশ্বাস আছে একদিন আমার নিজের উপার্জনের টাকায় সুন্দর একটা সিংহাসন বানাবো। পুজো শেষে এবার রান্নাঘরে চলে যাব। তার আগে বলো তো আমার আজকের আরতিটা
তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু ধূপ দিয়ে, মোম দিয়ে আর জল শঙ্খ দিয়ে আরতি করেছি। আমি জানো তো কাপ ধূপও জ্বালাই, কিন্তু আজকে কাপ ধূপটা জ্বালাইনি, আজকে শুধু ধূপকাঠিই জ্বালিয়েছি। আর কাউ ঘিয়ের যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলো আমি অনলাইনে আনিয়েছিলাম, কিন্তু সেগুলো শেষ হয়ে যাওয়াতে আজকে মোমবাতিটাই দিয়েছি। অনেক সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু জানি না সব নিয়ম কানুন ঠিকমতো ফলো করতে পারি কিনা। আসলে ছোটবেলা থেকে কাকিমণিকে দেখে দেখে পুজো দেওয়া শেখা, মা কাকিমণির থেকে পুজো দেওয়াটা শেখা। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। পুজো শেষ, ঠাকুর ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। তোমাদের কমেন্টগুলো পড়তে জানো তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা যখন কমেন্ট করো আমার মনটা খুশিতে ভরে যায়। আসলে কমেন্ট দেখতে কার না ভালো লাগে বলো, আর কমেন্ট পড়তেও সবার ভালো লাগে। তো বলো তো আজকে ঠাকুর ঘরটাকে সাজানোর পরে ঠাকুর ঘরটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? এবার পুজো শেষ করে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে এসে দেখি মাংস তৈরি হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়ে গেছে। আমি জানো তো আগোছালো জায়গায় কাজ করতে পারি না, আগে গুছিয়ে নিই তারপর কাজ শুরু করি। আমার কাছে আসবাব কম থাকতে পারে, সাজসজ্জা কম থাকতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই খুব জরুরি। তোমরা কি আমার সাথে একমত? কমেন্ট করে জানিও। সব গোছগাছ করতে শুরু হয়ে গেলাম। এই বাসনগুলো জানো তো আমি স্নান করতে যাওয়ার আগেই মেজে ঘষে গিয়েছিলাম পরিষ্কার করে এই নীল রঙের বাকেটটার ভেতরে সব রেখে গেছিলাম। আমি যখন রান্না করতে আসি তখন আমি এই বাকেটটার থেকে আগে বাসনগুলো নামিয়ে জায়গাটা, মানে এই কিচেন যে স্ল্যাবটা আছে সেটা আগে পরিষ্কার করে নিই। কিন্তু হাজব্যান্ড আজকে এগুলো কিছুই করেনি। আসলে ছেলে মানুষ তো, এতটুকু যে করেছে সেটাও বড় ব্যাপার। তা আমি আগে রান্নাঘরে এসে সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু গোছগাছ করে তারপর আলু কাটতে বসলাম। আরে বসলাম কি বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়েই আলু কাটলাম। আমার ওই যে হাঁটু ব্যথা, তার জন্য আমি বসে বসে একদম কিছু করতে পারি না। আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই চাকু দিয়ে আলু কাটি। আলু ভাজা জানো তো শুধু হাজবেন্ডের জন্যই করব। মেয়েরা মাংসই খাবে, আর আমি একটু আলু আর একটা ছোট টুকরো মাংস নেব। আমার বাবার বাড়িতে আলু কুচি কুচি করে ভাজা হতো, কুচি কুচি করেই কাটা হতো, আর আমি ওই কুচি কুচি আলু ভাজাটাই খেতে জানো তো ভীষণ ভালোবাসি। আমার কাছে আলু ভাজা একটু মুচমুচি, একটু ভালো করে হলে খুব ভালো লাগে, মানে একটু লাল লাল করে হলে। কিন্তু আমার হাজব্যান্ড আবার অত ভাজা পছন্দ করে না। আমি শ্বশুরবাড়িতে এসে দেখলাম ডাইস করে ভাজা হয় এখানে আলু ভাজা, মানে ডাইসের সাইজ করে। তাই এখন ডাইস করেই আমিও করি। আমার হাজব্যান্ড এভাবেই পছন্দ করে। কথা বলতে বলতে দেখো আলুগুলো কিন্তু কেটেও নিচ্ছি। বেশি আলু তো হবে না শুধু হাজব্যান্ডের জন্য, তাই শুধু দুটো আলুই কেটেছি। এই যে এবার আলু ভাজাটা বসিয়ে দেব। অল্প তেলেই করব, যেহেতু হাজব্যান্ড খাবে তো ওর ইচ্ছে মতোই সবটা হবে। অল্প তেল দিয়ে কড়াইতে, জানো তো আমার এই তেলের শিশিটার আছে না, নবটা নষ্ট হয়ে গেছে কেন জানি না। এখন খুব ঝাঁকারি দিলে তারপরে গিয়ে তেল পড়ে, মানে ঝাঁকা না দিলে আছে না তেল বেরোতেই চায় না। আমি অনেক রকমভাবেই ঠিক করার চেষ্টা করেছি, তোমরা একটু জানিও তো এটা কিভাবে ঠিক হবে। তারপরে এই যে আলু ভাজা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। হালকা ঢাকা দিয়ে রাখলে আলুগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা না কি একটা নাম ছিল, আমি না একদম ভুলে গেছি। আসলে আমি বাজার করতে পারি না তো, তাই এইসব আলুর নাম ইসের নাম আমি না একদমই জানি না। হাজবেন্ড এসে বলেছিল যে এটা একটা এই আলু, এটা অল্পতেই হয়ে যায়। আমি একদম ভুলে গেছি। তোমরা যদি জেনে থাকো একটু বলো তো কোন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়। কি যেন একটা আলুর নাম বলেছিল, আমার না মনেই পড়ছে না এখন ভয়েস ওভার দিতে গিয়ে। কথা বলতে বলতে আলু ভাজাও হয়ে গেল। এবার ভাত বেড়ে নেব। মেয়েদেরকে অলরেডি ভাত বেড়ে দিয়ে দিয়েছি, ওরা খেয়েও নিচ্ছে। হাজবেন্ড একটু পরে খাবে বলেছে, ওর একটু কাজ আছে, তাই ও কাজ করছে আর আমি মেয়েদের সাথে বসে গেলাম। এই ছোট ছোট মুহূর্তগুলো না আমার ভীষণ প্রিয়। একসাথে খাওয়া, গল্প করা। একটা বয়সের পর এসব আর থাকবে না, তখন খুব মিস করব। আমার মায়ের ঘরেও আমরা দুই বোন, আমারও দুই মেয়ে, তাই আমি মাঝে মাঝে ভাবি একদিন ওরাও বড় হবে, নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, তখন হয়তো এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে। জীবনে আসলে এই ছোট ছোট মুহূর্তই ভরপুর। আজকের ব্লগটা বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো মুহূর্ত নিয়ে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, বা আমি যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার নিত্যদিনের ছোট ছোট কাজ, আমার একটু ভালো লাগা খারাপ লাগা,
মানে আমার জীবনের অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে পারো। ভীষণ ভালো লাগে আমার তোমাদের কমেন্ট পড়তে, আমি তো আগেও বলেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো মুহূর্ত নিয়ে। এখনকার মতো বাই বাই।